21শে মে 2025 ছত্তিশগড়ের নারায়ণপুরের গভীর জঙ্গলে গর্জে ওঠে অস্ত্রের শব্দ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ধরাশায়ী হয় মাওবাদীদের শীর্ষ নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজু। সঙ্গে নিহত হয় 25 জনেরও বেশি মাওবাদী। এই বাসব রাজু কে ছিলেন, কেন তাকে বলা হতো মাওবাদীদের মিলিটারি স্পেশালিস্ট, এবং কিভাবে একটি আদর্শের লড়াই যা শুরু হয়েছিল দারিদ্র ও আদিবাসী অধিকারের দাবিতে আজ ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। যে লড়াই শুরু হয়েছিল জল জঙ্গল জমির জন্য, সেটাই কিভাবে হয়ে উঠল রক্তপাত, লুণ্ঠন আর ভয়ের সমর্থক। আজ আমরা ডুব দেব মাওবাদীদের অন্ধকার জগতে। নকশালবাড়ি থেকে রেড করিডোর, আদিবাসীদের মানব ঢাল থেকে গণ আদালতের নামে নির্বিচারে হত্যা, একটি আদর্শ কিভাবে পথভ্রষ্ট হয়ে রূপ নিল একটি মারণাস্ত্রে, সেই সত্য আজ আমরা উন্মোচন করব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। চলুন শুরু করা যাক। মাওবাদ সংক্ষেপে চীনের বিপ্লবী নেতা মাও সেতুংয়ের দর্শন থেকে উৎসারিত একটি মতবাদ। এর মূল কথা হল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে শ্রেণীহীন সমাজ গড়ে তোলা। মাওবাদীরা বিশ্বাস করে যে কৃষক ও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গ্রামীণ গেরিলা যুদ্ধের মাধ্যমে পুঁজিপতি শোষণের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। ভারতে এই মতবাদ এসেছে 1960-এর দশকে, যখন পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম নকশালবাড়ি এই আন্দোলনের জন্মস্থান হয়ে ওঠে। মাওবাদীদের প্রথম বড় হামলা ছিল 1967 সালে, যখন নকশালবাড়ির কৃষকরা জমিদারদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল। এই ঘটনা থেকেই জন্ম নেয় নকশাল শব্দটি, যা আজ ভারতের মাওবাদীদের সমার্থক। 1967 সাল, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম। এখানে কৃষকরা, যাদের অধিকাংশই আদিবাসী, জমিদারদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। নেতৃত্বে ছিলেন চারু মজুমদার, কানু সান্যাল ও জঙ্গল সাতালের মতো বামপন্থী নেতারা। তাদের দাবি ছিল সহজ: জল জঙ্গল জমির অধিকার। এই আন্দোলনের মূল মন্ত্র ছিল যার জমি তারই ফসল। নকশালবাড়ির এই বিদ্রোহ ছিল স্থানীয়, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তে। সরকার এই বিদ্রোহ দমন করলেও এটি ভারতের বামপন্থী রাজনীতিতে একটি অমর অনুপ্রেরণা হয়ে ওঠে। কিন্তু এই আদর্শের লড়াই কিভাবে পথ হারালো? নকশালবাড়ির আগুন জ্বালিয়েছিল আশার প্রদীপ, কিন্তু সেই আগুনই পরে গ্রাস করল নিরীহ আদিবাসীদের জীবন। আজ ভারতের মাওবাদী আন্দোলন কেন্দ্রীভূত হয়েছে যে অঞ্চলে, তাকে বলা হয় রেড করিডোর। এটি ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের একটি বিশাল ভূখণ্ড, যা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে বিস্তৃত। এই অঞ্চলটি খনিজ সম্পদে ভরপুর, কিন্তু একই সঙ্গে দারিদ্র ও অবহেলার কেন্দ্র। রেড করিডোরে প্রায় 80টির জেলা রয়েছে, যেখানে মাওবাদীদের প্রভাব রয়েছে। এই অঞ্চলে ভারতের মোট আদিবাসী জনগোষ্ঠীর একটি বড় অংশ বাস করে। 1980-র দশক থেকে মাওবাদীরা এই অঞ্চলে তাদের শক্তি বাড়াতে শুরু করে। তারা গ্রামবাসীদের মধ্যে প্রচার করে যে সরকার তাদের জঙ্গল জমি সম্পদ কেড়ে নিচ্ছে। তারা আদিবাসীদের মধ্যে আশা জাগিয়ে বলে, আমরা তোমাদের অধিকার ফিরিয়ে দেব। কিন্তু এই প্রতিশ্রুতি কি সত্যি পূরণ হয়েছে? মাওবাদীদের আন্দোলন শুরু হয়েছিল দারিদ্র ও শোষণের বিরুদ্ধে, কিন্তু সময়ের সঙ্গে এই আন্দোলন তার আদর্শ হারিয়ে ফেলে। কিভাবে? মাওবাদীরা আদিবাসীদের তাদের সশস্ত্র লড়াইয়ের সামনে ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করে। নিরীহ গ্রামবাসীদের জোর করে তাদের দলে ভেড়ানো হতো। যারা যোগ দিতে অস্বীকার করত, তাদের প্রায়ই হত্যা করা হতো। 2010 সালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীরা একটি বাসে হামলা চালায়, যাতে 44 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলায় আদিবাসীদেরই প্রাণ গিয়েছিল, যাদের জন্য তারা কথিতভাবে লড়াই করছিল।
মাওবাদীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় জন আদালত বা গণ আদালত চালাতো। এই আদালতে কোনো বিচারের নিয়ম ছিল না। যাকে তারা পুলিশের চর বা শত্রু বলে মনে করত তাকে নির্বিচারে হত্যা করা হতো। 2007 সালে ঝাড়খণ্ডের একটি গণ আদালতে একজন আদিবাসী যুবককে পুলিশের চর সন্দেহে হত্যা করা হয়। তার অপরাধ, সে তার গ্রামের সরকারি স্কুলে শিক্ষকতা করত। মাওবাদীরা রাস্তা, স্কুল, হাসপাতাল নির্মাণে বাধা দেয়। তারা রাস্তা খুঁড়ে ফেলত, বিদ্যুতের খুঁটি ভেঙে দিত। ফলে যে দারিদ্র্যের বিরুদ্ধে তারা লড়াই করার দাবি করত তাকেই তারা চিরস্থায়ী করে রাখত। 2000-এর দশকে ছত্তিশগড়ে মাওবাদীরা শতাধিক স্কুল ভেঙে ফেলে, কারণ তারা মনে করত স্কুলগুলো সরকারের প্রচারণার হাতিয়ার। মাওবাদীরা খনি, শিল্প, ঠিকাদার ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত। এই অর্থ দিয়ে তারা অস্ত্র কিনত এবং তাদের নেতারা বিলাসবহুল জীবনযাপন করত। যে মাওবাদীরা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতো তারাই দারিদ্র্যকে পুঁজি করে মুনাফা লুটত। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী আন্দোলনকে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছিলেন। কেন? মাওবাদীরা বারবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 2010 সালে ছত্তিশগড়ে মাওবাদীরা একটি অ্যাম্বুশে 75 জন আধা সামরিক বাহিনীর সদস্যকে হত্যা করে। এই ধরনের হামলা মাওবাদীদের সশস্ত্র শক্তির প্রমাণ দেয়। রেড করিডোরের খনিজ সম্পদ ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মাওবাদীদের হামলা ও বাধার কারণে এই অঞ্চলে উন্নয়ন ব্যাহত হয়। মাওবাদীরা গ্রামবাসীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। যারা তাদের সমর্থন করত না তাদের পরিবারকে হুমকি দেওয়া হতো। ফলে আদিবাসী সমাজে বিভেদ ও অশান্তি বাড়তে থাকে। গত 50 বছরে মাওবাদী সংঘর্ষে 12,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনী ও মাওবাদীরা রয়েছে। বাসব রাজু ছিলেন মাওবাদীদের শীর্ষ নেতা এবং সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক। তিনি 1980-র দশকে শ্রীলঙ্কার এলটিটির অধীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। তার নেতৃত্বে মাওবাদীরা বেশ কয়েকটি বড় হামলা চালায়, যেমন 2004 সালে ওড়িশার কোরাপুটে অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। 2005 সালে জেহানাবাদ জেল ভাঙা হয়। 2010 সালে ছত্তিশগড়ে 75 জন সিআরপিএফের জওয়ানের হত্যাকাণ্ড। বাসব রাজুর মৃত্যু মাওবাদী আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে AK-47, রকেট লঞ্চার, কার্বাইনের মতো অত্যাধুনিক অস্ত্র। বাসব রাজু ছিলেন মাওবাদের মস্তিষ্ক, কিন্তু তার পতন প্রমাণ করল অস্ত্রের গর্জন চিরকাল টেকে না। কেন পথভ্রষ্ট হলো মাওবাদ? মাওবাদের পতনের মূলে রয়েছে তাদের নিজেদের ভুল। তারা আদিবাসীদের অধিকারের কথা বললেও তাদের কাজে তারা আদিবাসীদেরই শত্রু হয়ে উঠল। তারা সরকারের বিরুদ্ধে লড়াই করলেও নিজেদের অঞ্চলে একটি সমান্তরাল সরকার চালাতো, যেখানে কোনো গণতন্ত্র ছিল না। মাওবাদীরা তাদের আদর্শকে অস্ত্রের মুখে টিকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু অস্ত্র কখনোই আদর্শের বিকল্প হতে পারে না। তারা যে দারিদ্র্য দূর করতে চেয়েছিল তাকে তারাই আরও গভীর করেছে। মাওবাদের ঘটনা শুরু হয়েছিল একটি আশার আলো দিয়ে, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত সমাজের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আজ রক্তে মাখা, ভয়ে ঢাকা। তবু আশা হারানোর সময় হয়তো এখনো আসেনি। সরকারের উচিত রেড করিডোরে উন্নয়নের আলো ছড়ানো, আদিবাসীদের সত্যিকারের অধিকার দেওয়া। আর আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া, যে কোনো আদর্শ যদি পথভ্রষ্ট হয় তবে তা ধ্বংসের পথে নিয়ে যায়। মাওবাদ আমাদের শিখিয়েছে আদর্শের লড়াই হৃদয় দিয়ে জেতা যায়, অস্ত্র দিয়ে নয়। আজকের এই পর্বটি কেমন লাগলো কমেন্টে জানান। আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। আজ এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।